নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক প্রফুল্ল রায়ের আবার বাতাস বয়। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। মাসখানেক কেটে গেছে। এর ভেতর টাকাটা সঞ্চারীর নামে করে দিয়েছেন অমরনাথরা। তারাপদ আর মলিনা বোধহয় নজর রেখেছিল। খবরটা ঠিক পেয়ে গেছে এবং অন্য আত্মীয় পরিজনের মধ্যে চাউর করে দিয়েছে। শুধু তাই না, ব্যাঙ্গালোরে ফোন করে জয়দীপকেও জানিয়েছে। তারাপদরা বিষাক্ত সরীসৃপের চেয়েও যে সাংঘাতিক সেটা আগেই টের পাওয়া গিয়েছিল। এবার আরও হিংস্রভাবে তারা ছোবল হানতে লাগল। সকাল বিকেল রাত্রির সময় ঠিক ঠিকানা নেই। অনবরত ফোন করে বিষ ঢেলে চলেছে। আসল চেহারাটা এবার বেরিয়ে পড়েছে, তাই না? হারামজাদি নচ্ছার মেয়ে মানুষ, ডিভোর্সের পর কেন পুরনো শ্বশুরবাড়িতে ঘোরাঘুরি করিস? তোর সেই মতলবটা আমরা অনেক আগেই ধরে ফেলেছিলাম। তোর মতো অ্যাক্ট্রেস দুনিয়ায় আর একটাও জন্মায়নি। সিনেমায় কি স্টেজে নামলে অনেক মহানায়িকার নাক কেটে দিতে পারতিস। অমরনাথদার প্রতিমা বৌদি হদ্দবোকা। সৎ সেজে ওয়েল উইশারের মুখোশ পরে তাদের মাথায় হাত বুলিয়ে দিব্যি লাখ লাখ হাতিয়েছিস। বাকি প্রপার্টি কবে গর্ভে ঢোকাবি কিরে? তার মোবাইলের নাম্বার কিভাবে তারাপদরা জোগাড় করেছে সঞ্চারী ভেবে পায় না। তবে ওরা যে ধরনের ধূর্ত ফন্দিবাজ, তাতে ওদের পক্ষে সমস্ত কিছুই সম্ভব। একটা ফোন নাম্বার জোটানো তো জলভাত। নাম্বারটা অন্য আত্মীয়দেরও দিয়েছে তারাপদ। তারাও বিধিয়ে বিধিয়ে বলে, তোমাকে তো ভালো মেয়ে বলে জানতাম, এখন এসব কি শুনছি? তোমার মাথায় যে এত কুবুদ্ধি ছিল ভাবতে পারিনি। দুটো অসুস্থ বুড়ো মানুষকে ভুলিয়ে ভালিয়ে অতগুলো টাকা বাগিয়ে নিলে, ছি ছি। কেউ বলে, ডিভোর্সের পর ভালো মানুষ সেজে বলেছিলে অ্যালিমনি কম্পেনসেশন কিচ্ছু নেবে না। তখন নিলে আর কত পেতে? বড়জোর মান্থলি 4-5 হাজার, নইলে এক থোকে 6-7 লাখ। সেই জায়গায় 30 লক্ষ। মা জননী, তোমার বুদ্ধি আছে, কিন্তু লজ্জা আত্মসম্মান বোধ এক ফোঁটাও নেই। তুমি কি মানুষ? সন্দেহ হচ্ছে মানুষের রক্ত তোমার শরীরে বইছে কিনা। গলায় দড়িও জোটে না। পৃথিবীতে কি বিষের আকাল পড়ে গেছে? অমরনাথদের আত্মীয়রা সামনাসামনি আসছে না বা ওদের বাড়ি গিয়ে চড়াও হচ্ছে না। শুধু সঞ্চারীকেই ফোন করে চলেছে। কোনো রকম হুমকি টুমকি দিচ্ছে না, শুধু হুল ফুটিয়ে ফুটিয়ে অবিরাম বিষ ঢেলে দেওয়া। এ এমন এক ব্যাপার, পুলিশকে জানিয়ে কোনো লাভ নেই। দীপঙ্কর তো স্পষ্ট করে বুঝিয়েই দিয়েছিলেন, আত্মীয়রা অমরনাথদের বাড়ি এসে ভয় টয় দেখালে বা চড়ে বসলে তক্ষুনি তাদের ঘাড় ধরে বার করে দেবেন। কিন্তু তাদের মুখ বন্ধ করা অসম্ভব। এ বিষয়ে তিনি অপারগ। এদিকে ধিক্কারের পর ধিক্কার, শ্লেষের পর শ্লেষ। কোনো একজন থামে তো আর একজন শুরু করে দেয়। এক একদিন মাঝরাতেও ওদের ফোন আসে। মোবাইলটা যে সুইচ অফ করে রাখবে তারও উপায় নেই। আশ্বাসে যে মেয়েদের নিয়ে তাদের কাজ, তারা কে কখন কি করে বসবে তার ঠিক নেই। তেমন সমস্যা দেখা দিলে অফিস থেকে যে কোনো সময় ফোন আসতে পারে। রাত বেশি হলে অত দূরে যাওয়া সম্ভব নয়। তবে ফোনে সব শুনে কি করতে হবে তার পরামর্শ দিতে হয় সঞ্চারীকে। অমরনাথদের আত্মীয়রা বিষাক্ত পোকার মতো অনবরত কামড় দিয়েই চলেছে। অতিষ্ঠ সঞ্চারী প্রাক্তন শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে রোজই বলে, দয়া করে টাকাটা ফেরত নিন, আপনাদের রিলেটিভরা আমাকে তিষ্ঠতে দিচ্ছে না। নোংরা ভাষায় গালাগালি করছে, আমি চোর, আমি বজ্জাত, আমি এই, আমি সেই। আপনাদের স্রেফ বোকা বানিয়ে টাকাটা আদায় করেছি। ওদের জ্বালায় দিনে রাতে এক মুহূর্ত আমার শান্তি নেই। সারাক্ষণ আতঙ্কে থাকি। এই বুঝি ওদের ফোন এলো। পিঠে মাথায় হাত বুলোতে বুলোতে অমরনাথ এবং প্রতিমা বোঝান, তুমি তো শক্ত মেয়ে, জীবনে কত বড় ঝড়ঝাপটা সামলেছ, এইটুকু পারবে না?
পারছি কোথায়, আমার নার্ভ ছিঁড়ে পড়ছে। দেখো বৌমা, নিজের বিবেকের কাছে তুমি পরিষ্কার, ভালো করেই জানো কোনো অন্যায় করনি। তোমার আপত্তি কানে না তুলে আমরাই টাকাটা তোমার নামে করে দিয়েছি। কে কি বলল তা নিয়ে মন খারাপ করো না। কিন্তু সঞ্চারীকে থামিয়ে দিয়ে এবার প্রতিমা বলেন, রাস্তায় কুকুরের পাল চেঁচায় না, সেই ভয়ে কি লোক ঘরে বসে থাকে? টাকা পায়নি সেই জ্বালায় ওরা ক্ষেপে উঠেছে। কতদিন আর? ওদের ঘেউ ঘেউ ঠিক থেমে যাবে। হঠাৎ সঞ্চারীর মনে হয় এরা ঠিকই বলছেন। সে যদি টাকাটা ফেরত দেয়, আত্মীয় স্বজনেরা দুই অসহায় বৃদ্ধ বৃদ্ধার ওপর হামলা চালাতে শুরু করবে। মন শক্ত করে নেয় সে। শুধু টাকাই না, এদের প্রপার্টিও তাকেই রক্ষা করতে হবে। আত্মীয় পরিজনদের উৎপাত তো ছিলই, তার ভেতর একদিন ব্যাঙ্গালোর থেকে জয়দীপের ফোন এলো। তোমার নামে এসব কি শুনছি? তারাপদর নাম করে সঞ্চারী পাল্টা প্রশ্ন করেছে, এই লোকটা তোমাকে নিশ্চয়ই জানিয়েছে? হ্যাঁ, ঠিক শুনেছ। টাকার অ্যামাউন্টটা তারাপদ কি তোমাকে বলেছে? বলেছে কয়েক লাখ। এক্স্যাক্ট ফিগারটা হলো 30 লক্ষ। ওয়ান্ডারফুল! তীব্র ঝাঁঝালো গলায় জয়দীপ বলতে লাগলো, ডিভোর্সের সময় আমরা 5-7 লাখ টাকা দিতে চেয়েছিলাম। তুমি বলেছিলে আই হেট ইট। এভাবে টাকা নিতে তোমার সেলফ রেসপেক্টে বাধে। এখন আমার মা বাবাকে ধোকা দিয়ে তার 6 টাইমস বাগিয়ে নিয়েছ। তোমার সেই টনটনে আত্মসম্মান বোধটা কোথায় গেল? সেটা ঠিকই আছে, ও টাকা তুমি পেতে পারো না। মা বাবাকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেবে। ওই টাকা আমার প্রাপ্য, উত্তরাধিকারী হিসাবে। এই দুশ্চরিত্র বদ লোকটা যে তাদের বংশের 2 গালে চুনকালি লাগিয়ে দিয়েছে, সে কিনা অমরনাথ এবং প্রতিমার উত্তরাধিকার দাবি করছে। খুব ঠান্ডা গলায় সঞ্চারী বলল, টাকাটা আমি কোনোভাবেই ফেরত দিচ্ছি না, কারণ তোমার বা তোমার রিলেটিভদের হাতে গেলে তার কি গতি হবে তা জানেন বলেই তোমার বাবা মা ওটা আমাকে দিয়েছেন। কণ্ঠস্বরে বিষ মিশিয়ে জয়দীপ বলল, আর তুমি সেটা পুণ্যকর্মে খরচ করবে, তাই তো? এখনো ঠিক করিনি, তবে কোনো কারণেই টাকাটা নষ্ট করব না। বলে একটু চুপ করে থেকে সঞ্চারী ফের শুরু করে, তোমার মা বাবা তোমাকে টাকা না দিয়ে আমার নামে কেন আপাতত লিখে দিয়েছেন সেটা ভেবে দেখেছ? জয়দীপ উত্তর দেয় না। সঞ্চারী থামেনি, কারণ তুমি এমন সুসন্তান যে তোমার মা বাবাও তোমাকে বিশ্বাস করেন না। অথচ আমি এখন তাদের কেউ না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু আমার ওপর ওদের অগাধ ভরসা। টাকাটা যদি তাদের নামে থাকে, দুজনের মৃত্যুর পর আলটিমেটলি তুমিই পাবে। তার মানে টাকাগুলো স্রেফ জলে যাবে, আমাকে দিয়ে যতটা বাঁচানো যায়। তোমার লেকচারবাজি বন্ধ করো। ঠিক আছে, বন্ধ করছি। কঠিন সত্যি কথা শুনতে কার আর ভালো লাগে? জয়দীপ বলে, ওই টাকাটা ছাড়াও আমাদের অনেক প্রপার্টি আছে, সেসব কিন্তু মা বাবা তোমাকে লিখে দেয়নি, আমিই পাব। সঞ্চারী বলে, যদি বেঁচে থাকতে থাকতে তোমার বাবা মা অন্য প্রপার্টির অ্যারেঞ্জমেন্ট না করে যান, সেগুলোর কি দশা হবে বুঝতেই পারছি। ব্যঙ্গের সুরে চিবিয়ে চিবিয়ে জয়দীপ বলে, প্রপার্টি আমাদের, দুশ্চিন্তাটা দেখছি তোমার। চমৎকার। সঞ্চারী বলে, তোমার মা বাবার মুখেই শুনেছি তোমার পূর্বপুরুষেরা সৎ পথে বিষয় সম্পত্তি করেছেন, টাকা জমিয়েছেন। নিশ্চয়ই সেসব উড়িয়ে ঝুড়িয়ে দেবার জন্যে নয়। বিদ্রুপের মাত্রাটা কয়েক গুণ বেড়ে যায় জয়দীপের। বলে, অন্যের প্রপার্টি বাঁচাবার জন্য এভাবে মাথা ঘামাতে আগে আমি আর কাউকে দেখিনি। আমাদের মতো আরও কতজনের সম্পত্তি রক্ষার দায়িত্ব নেবার কথা ভাবছ, নাকি নিয়ে বসে আছো? ঠান্ডা গলায় সঞ্চারী বলে, এখনো কেউ বলেনি, তবে দায়িত্ব দিলে নেবার কথা নিশ্চয়ই ভাবব। কিছুক্ষণ নীরবতা। আচমকা হুমকির সুরে জয়দীপ চেঁচিয়ে ওঠে, 1 উইকের ভেতর টাকাটা তোমাকে ফেরত দিতেই হবে। দিলে কিনা এই ব্যাঙ্গালোরে বসেই তা জানতে পারবো।
ভেতরে জ্বালা অনুভব করছিল সঞ্চারী, সেই সঙ্গে অসহ্য ক্রোধ। তবু যতটা সম্ভব নিজেকে শান্ত রাখল সে। জিজ্ঞেস করল, যদি ফেরত না দিই? কলকাতায় আমার লয়ারকে তোমার এগেনস্টে কেস ফাইল করতে বলবো। কোন গ্রাউন্ডে? আমার মা বাবার যথেষ্ট বয়স হয়েছে, তাদের সেনিলিটিতে ধরেছে। ডিভোর্সের পরও যে শ্বশুর বাড়িতে রেগুলার যাতায়াত করছো তার পেছনে একটাই মোটিভ ছিল। তুমি যে একটি নাম্বার 1 চিট, জোট চুরি করে ফরমার শ্বশুর শাশুড়িকে ধোঁকা দিয়ে টাকাটা লিখিয়ে নিয়েছ, তা প্রুভ করতে আমার লয়ারের 10 দিনও লাগবে না। তুমি সোজা জেলখানায় গিয়ে ল্যান্ড করবে। মাথায় রক্ত টকবক করে ফুটছিল। এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না সঞ্চারী, একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল। বদ লম্পট, তুমি আমাকে কোর্টের ভয় দেখাচ্ছ? জেলে পাঠাবে বলে শাসাচ্ছ? একটা পয়সাও ফেরত দেব না, যা ইচ্ছা করতে পারো, বলে লাইন কেটে দিল। জয়দীপের শাসানিটা যে ফাঁপা তর্জন গর্জন নয়, দিন কয়েকের ভিতর টের পাওয়া গেল। কোর্ট থেকে নোটিশ এলো সঞ্চারীর বিরুদ্ধে। অমরনাথ এবং প্রতিমাকে প্রতারণা করে 30 লাখ টাকা লিখিয়ে নেবার অভিযোগ করা হয়েছে। জয়দীপের হুমকিটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সঞ্চারী, কিন্তু সত্যিই যে কেস করবে ভাবা যায়নি। ভীষণ ঘাবড়ে গেল সে। ডিভোর্সের সময় বেশ কয়েকবার তাকে কোর্টে ছোটাছুটি করতে হয়েছিল। অভিজ্ঞতাটা সুখকর নয়। আদালত সম্পর্কে তার রীতিমতো অস্বস্তি এবং ভয় রয়েছে। ত্রস্ত সঞ্চারী প্রথমে ছুটে গিয়েছিল অমরনাথদের কাছে। দুজনেই বলেছেন উৎকণ্ঠার কোনো কারণ নেই। অর্থ তাঁরা স্বেচ্ছায় সজ্ঞানে দিয়েছেন। সঞ্চারী তাদের প্রতারণা করেনি। টাকা আদায়ের জন্য সে কোনো কূটকৌশলের আশ্রয় নেয়নি। সমস্ত ব্যাপারটাই স্বচ্ছ, কোনো গোলমাল নেই। তবু যদি সমস্যা দেখা দেয়, নিজেদের লেটার হেডে হাতে লিখে সই করে দেবেন। বার্ধক্যের কারণে ভীমরতিতে ধরলে কেউ এভাবে লিখে দিতে পারে না। সঞ্চারীর উদ্বেগ কিছুটা কাটলেও দুর্ভাবনাটা পুরোপুরি মাথা থেকে বার করে দিতে পারল না। প্রাক্তন শ্বশুর শাশুড়ির চিঠিতে কোনো কাজ হবে কিনা, বিচারক তা আদৌ মানবেন কিনা কে জানে। টেনশন থেকে মুক্তি পাচ্ছে না সঞ্চারী। সারাক্ষণ পাষাণ ভারের মতো সেটা মাথায় চেপে আছে। সে ঠিক করে ফেলল কেসের তারিখ পড়বার আগে একজন আইনজ্ঞের পরামর্শ নেবে। তাদের আশ্বাসের আশ্রিত মেয়েদের নিয়ে অনেক সময় মামলা টামলা হয়। সেসব সামলানোর জন্য একজন বাঁধা অ্যাডভোকেট আছেন, শিবশঙ্কর হালদার। হরিদেবপুরে তাঁর বাড়ি। সঞ্চারীদের হাউজিং কমপ্লেক্স থেকে বেশি দূরে নয়। এক রবিবার সকালে তার সঙ্গে গিয়ে দেখা করল সে। বিরাট কম্পাউন্ডের মাঝখানে প্রকাণ্ড তেতলা বাড়ি শিবশঙ্কর হালদারের। চোখ ধাঁধানো আর্কিটেকচার। বাড়িটার চারপাশ ঘিরে অনেকখানি করে ফাঁকা জায়গা। সামনের দিকে ফুলের বাগান, ফাঁকে ফাঁকে নানা ধরনের অর্কিড, পেছনে ফলের বাগিচা, আম, জাম, জামরুল, কাগজি লেবু, পেয়ারা ইত্যাদি। এক পাশে লাইন দিয়ে সুপারি গাছ, আরেক পাশে গ্যারেজ। আগে এখানে শিবশঙ্করের সেকেলে পৈতৃক বাড়ি ছিল। সেটা ভেঙে বছরখানেক হলো এই ঝকঝকে নতুন বাড়িটা তোলা হয়েছে। অ্যাডভোকেট হিসেবে তাঁর যে বিশাল পসার, বাড়িটার দিকে তাকালে লহমায় টের পাওয়া যায়। এখানে আগে অনেকবার এসেছে সঞ্চারী। গেটের কাছে মাঝবয়সী বিহারি দারোয়ান দাঁড়িয়েছিল। সে তাকে চেনে। হেসে হাত জোর করল, নমস্তে দিদিজি। প্রতি নমস্কার করে সঞ্চারী বলল, তোমার সাহেব আছেন? হ্যাঁ, আপনি ওর কামরায় চলে যান। কামরা বলতে চেম্বার। সঞ্চারী জানে সেটা একতলাতেই। গেট পেরিয়ে বাগানের মাঝখান দিয়ে যে নুড়ির পথটা গেছে সেটা দিয়ে সোজা মেন বিল্ডিংয়ে চলে এলো সে। শিবশঙ্করের বাড়িতে প্রচুর লোকজন, চাকর বাকরও 5-6টি। চারদিক গমগম করছে। বাড়িতে ঢুকলে ডান পাশে চওড়া প্যাসেজটা ধরে খানিকটা এগোলে শিবশঙ্করের চেম্বার। 3 দিকের দেওয়ালে সিলিং অবধি বইয়ের র্যাকগুলো চামড়ায় বাঁধানো মোটা মোটা আইনের বইয়ে ঠাসা। মাঝখানে মস্ত গ্লাস টপ সেক্রেটারিয়েট টেবিল, সেটার ওপর স্তূপাকার ফাইল, গোটা চারেক ফোন, তাছাড়া মোবাইল, টেবিল ক্যালেন্ডার, পেন হোল্ডারে অনেকগুলো পেন।
টেবিলটার ওধারে রিভলভিং চেয়ারে বসে আছেন শিবশঙ্কর। এধারে গদি মোড়া কটা ফ্যাশনেবল চেয়ার। সেখানে তার দুজন জুনিয়রকে দেখা গেল। ছুটির দিন হলেও ব্যস্ততার শেষ নেই শিবশঙ্করের। কোনো একটা কেস নিয়ে তারা আলোচনা করছিলেন। খোলা দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছিল সঞ্চারী। শিবশঙ্কররা এমন মগ্ন হয়ে আছেন যে দরজার দিকে কেউ তাকাচ্ছে না। খানিকক্ষণ ইতস্তত করে নিচু গলায় সে ডাকল, হালদার সাহেব। শিবশঙ্কর হালদারের বয়স 64-65। টকটকে গায়ের রং, মাঝারি হাইট, সারা শরীরে প্রচুর মেদ জমেছে। চিবুকের তলায় 3টে চর্বির থাক, চওড়া কপাল, ছোট ছোট করে ছাঁটা কাঁচা পাকা চুল, চোখে পুরু লেন্সের বাইফোকাল চশমা। সমস্ত চেহারা ঘিরে প্রবল ব্যক্তিত্ব। শিবশঙ্কর মুখ তুলে দরজার দিকে তাকান, মৃদু হেসে বলেন, ও তুমি, এসো এসো। প্রথম দিকে সঞ্চারীকে আপনি করে বলতেন তিনি। বয়সে অনেক বড়। আপনি টাপনি বললে সঞ্চারী অস্বস্তি বোধ করত। সেই তাকে তুমি করে বলতে বলেছে। সফল রাশভারী হলেও মানুষটি খুবই ভদ্র। সঞ্চারী ঘরের ভেতর চলে আসে। শিবশঙ্কর তার 2 জুনিয়রকে বলেন, রাহুল, তরুণ, তোমরা ওধারে গিয়ে একটু বসো, আমি সঞ্চারীর সঙ্গে একটু কথা বলে নিই। প্রকাণ্ড ঘরখানার ডান দিকে এবং বাঁ দিকে বসার মতো আরও অনেকগুলো চেয়ার টেয়ার রয়েছে। জুনিয়ররা ডান দিকে চলে গেল। সঞ্চারীকে সামনের একটা চেয়ার দেখিয়ে শিবশঙ্কর বললেন, বসো। সঞ্চারী বসতে বসতে বিব্রতভাবে বলে, আপনারা জরুরি কাজ করছিলেন, আমি আগে খবর দিয়ে না আসায়। তাকে থামিয়ে দিয়ে শিবশঙ্কর বললেন, আমাদের কাজটা 1 ঘন্টা পরে হলেও চলবে। তুমি নিশ্চয়ই কোনো আর্জেন্ট ব্যাপারে এসেছ, আগে সেটা শোনা যাক। একটু চুপ করে থেকে সঞ্চারী বলল, হ্যাঁ, আমাকে একটা খুব জরুরি ব্যাপারে আসতে হয়েছে। তোমাদের অর্গানাইজেশনে নতুন কি প্রবলেম দেখা দিল? সঞ্চারী আজই তো প্রথম এখানে এলো না। প্রত্যেকবারই আশ্বাসের কোনো না কোনো সমস্যা নিয়ে শিবশঙ্করের কাছে তাকে আসতে হয়েছে। আশ্বাসে যে মেয়েদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের কারোকে নিয়ে আইন ঘটিত সমস্যা দেখা দেয়। কখনো বা সমস্যাটা আদালত অবধি গড়ায়। শিবশঙ্কর সেসব সামলান। স্বাভাবিকভাবেই তিনি ভেবেছেন আশ্বাসের কোনো বাসিন্দাকে নিয়ে নতুন ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে। সঞ্চারী বলল, না, প্রবলেমটা আশ্বাসের নয়, আমার নিজের। আমি একটা সংকটে পড়েছি। একটু অবাক হলেন শিবশঙ্কর। জিজ্ঞেস করলেন, কিসের সংকট? সঞ্চারী জানায়, প্রাক্তন শ্বশুর শাশুড়ি তার নামে বিপুল অর্থ ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন। সেই কারণে তার প্রাক্তন স্বামী কোর্টে প্রতারণার মামলা করেছে। ফলে সে দিশেহারা হয়ে পড়েছে। বলল, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন। খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে সব জেনে নিলেন শিবশঙ্কর। তারপর ভরসা দেবার সুরে বললেন, তোমার এক্স হাজব্যান্ড কিচ্ছু করতে পারবে না। তোমার গায়ে যাতে এতটুকু আঁচড় না লাগে সেটা আমি দেখব। সঞ্চারীর প্রতি তার অপার সহানুভূতি। মেয়েটার বিয়ে আদৌ সুখের হয়নি। একটা বদ দুশ্চরিত্র স্বামীর হাতে পড়ে সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। বিবাহ বিচ্ছেদের পর যেখানে চাকরি পেল সেই কর্মস্থলেও হাজারটা সমস্যা। তারপর নতুন এই মামলা। শিবশঙ্কর বলতে লাগলেন, আমি তো আছি, এই নিয়ে কোনো টেনশন করো না। তোমার যা ডেইলি রুটিন সেই অনুযায়ী কাজ করে যাও। আস্তে মাথা নাড়ে সঞ্চারী। আচ্ছা। শিবশঙ্কর বলেন, তোমার শ্বশুর শাশুড়ি তোমার ফেভারে। একবার কেসের ডেট পড়ুক, জয়দীপকে সমন ধরিয়ে কোর্টে তুলে ওর ছাল চামড়া আমি খুলে নেব। দেখব ও কত বড় বজ্জাত। ওকে নাকের জলে চোখের জলে যদি না করতে পারি তো আমার নাম শিবশঙ্কর হালদার নয়। অমরনাথরা বলেছেন হয়নি। অ্যাডভোকেট হালদারও একই আশ্বাস দিয়েছেন। তবু সঞ্চারী সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারল না। জিজ্ঞেস করল, কোর্টে কেসটা উঠলে জানাজানি হয়ে যাবে তো? স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড সঞ্চারীর দিকে তাকিয়ে থাকেন শিবশঙ্কর। সে কি ইঙ্গিত দিচ্ছে
তা মোটামুটি আঁচ করে নিয়ে বললেন, তা তো যাবেই। খবরের কাগজের ল কোর্ট রিপোর্টাররা এই ধরনের মামলার গন্ধ পেলে ঝাঁপিয়ে পড়বে। বলতে বলতে কণ্ঠস্বর একটু তরল করলেন, বুঝতেই পারছো, স্ক্যান্ডালের গরম মশলা মেশানো থাকলে রিডার গোগ্রাসে গেলে কাগজের কাটতি বাড়ে। বুকের ভেতর ঝাঁকুনি লাগে সঞ্চারীর। শুকনো মুখে জিজ্ঞেস করে, আমার কেসটা তাহলে নিউজ পেপারে বেরোবে? শিবশঙ্কর হাসলেন, তা তো বেরোবেই। ডিভোর্সের পরও প্রাক্তন শ্বশুর শাশুড়ি তাঁদের প্রাক্তন বৌমাকে এতগুলো টাকা দিয়েছেন, তাই নিয়ে মামলা শুরু হয়েছে। এমন একটা খবর কেউ হাতছাড়া করে? মামলার কারণে আদালতের দৌড়ঝাঁপ তো আছেই। খবরটা কাগজে বেরোবার সঙ্গে সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কারো জানতে বাকি থাকবে না। তাদের আবাসনেরও সবাই জেনে যাবে। এই টাকাটার ব্যাপারে যে কোনো রকম ছলচাতুরি নেই তা খুব কম লোকই বুঝবে। বেশিরভাগই ধরে নেবে এর মধ্যে প্রচুর গণ্ডগোল রয়েছে। সঞ্চারীর দিকে আঙুল তুলে বলাবলি করবে, বাবা, এই মেয়েটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় বটে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ল তো। পেটের ভেতর ছুকরির 1000টা প্যাঁচ। স্বামীটাকে কায়দা করে তালাক দিয়ে জোঁকের মতো শ্বশুর শাশুড়ির গায়ে সেঁটে রইল, তারপর কায়দা করে অতগুলো টাকা হাতালো। এ চিজটি পুরো 2 নম্বরই। নিজের এইসব আশঙ্কার কথা শিবশঙ্করকে জানাতে তিনি আস্তে আস্তে মাথা নাড়েন। সম্ভব, খুবই সম্ভব। ম্যালিসাস জেলাস লোকেরা এসব করতেই পারে। তাছাড়া এতে যাদের সিকি পয়সা পাওয়ার সম্ভাবনা নেই তারাও কেচ্ছার খোরাক পেয়ে নেচে উঠবে। কেচ্ছা ঘাটাঘাটি করতে বাঙালিদের বড়ই ফুর্তি। এ এক লক্ষ্মী ছাড়া জাত। একটু থেমে ফের বলেন, আসলে কি জানো মা, তোমার নামে এতগুলো টাকা লিখে দেওয়া হয়েছে, এটা কেউ সহ্য করতে পারবে না। সঞ্চারী চুপ করে থাকে। শিবশঙ্কর ফের বলেন, এত ভয় পাচ্ছ কেন? তুমি তো কোনো অন্যায় করনি, নিজে থেকে টাকাগুলো নিতে যাওনি। ফরমার শ্বশুর শাশুড়ি তোমাকে দিয়েছে। কুকুররা ঘেউ ঘেউ করবে সেই জন্যে কি কেউ রাস্তায় বেরোয় না? কে কি বলল, কে কি লিখল, একদম গ্রাহ্য করবে না। টোটালি ইগনোর ইট। শিবশঙ্কর সঞ্চারীর ধসে পড়ার সাহস ফিরিয়ে আনতে চেষ্টা করেন, কিন্তু সে কোনো উত্তর দেয় না। ম্রিয়মাণ হয়ে বসে থাকে। শিবশঙ্কর থামেননি। কেস যখন কোর্টে উঠেছে, ট্রুথ এস্টাবলিশড হবেই। সত্যমেব জয়তে। ইউ আর এ ব্রেভ লেডি। আশ্বাসের কত প্রবলেম সামলাও, এটাও কাটিয়ে উঠতে পারবে। শিবশঙ্কর তার মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সঞ্চারী কতটা সান্ত্বনা পেল তার নিজের কাছেই তা পরিষ্কার নয়। টাকা এবং মামলার কথা দীপককেও ফোনে জানিয়েছে সঞ্চারী। কথায় কথায় বুঝিয়ে দিয়েছে দীপক এ সময় কলকাতায় থাকলে সে অনেকখানি সাহস পেত। আসলে তার চারপাশে ছোট বড় নানা যুদ্ধক্ষেত্র। অনবরত তাকে লড়াই চালিয়ে যেতে হয়েছে এবং হচ্ছে। আবার একটা নতুন ফ্রন্ট খুলে গেল। একা আর কত দিক সামলানো যায়? সব শোনার পর দীপক বলেছে, লিগ্যাল ব্যাটেল যখন শুরু হচ্ছে শেষ পর্যন্ত তো লড়তেই হবে। সঞ্চারী বলেছে, হ্যাঁ, এখন আর পিছিয়ে আসার উপায় নেই। কিছুক্ষণ চুপচাপ। তারপর সঞ্চারী জিজ্ঞেস করেছে, তোমাদের সেই আত্মীয় কি ঠিক করলেন? কার কথা বলছো? ওই যে, যিনি তোমাদের কোম্পানিতে রিসেন্টলি একটা টপ পোস্টে জয়েন করেছেন। কলকাতায় ট্রান্সফারের জন্য তুমি যাকে ধরেছিলে, কি বললেন তিনি? কিছুই না। 2-3 বার তার সঙ্গে গিয়ে দেখা করেছি। কলকাতায় ফিরে আসার আর্জেন্সি কতখানি ওকে বোঝাবার চেষ্টা করেছি। তারপরও কোনো রিয়াকশন হলো না। বললাম তো না। সঞ্চারী খুবই চাপা ধরনের মেয়ে, তার স্বভাবে কাঙালপোনা নেই। কিন্তু কি যে হয়ে গেছে সেদিন, ভেতরে ভেতরে অনেকখানি ব্যাকুল হয়ে উঠেছে। বলেছে, আমার ভীষণ ভয় করছে। তুমি কি? বাকিটা শেষ না করে সে থেমে গিয়েছিল। দীপক জিজ্ঞেস করেছে, আমি কি? আরেকবার তাকে যদি বলো।
বারবার ঘ্যান ঘ্যান করলে তিনি বিরক্ত হবেন। ওয়েট করে থাকা ছাড়া এখন আর কিছু করার নেই। সঞ্চারী খুব আশা করেছিল খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে দীপক, কিন্তু সমস্ত ব্যাপারটাই এখন অনিশ্চিত। খুব দমে গেছে সে। একদিন মামলা শুরু হয়ে গেল। ডেটের পর ডেট নিতে লাগলেন জয়দীপের লয়ার। এটা ওদের একটা কূট চাল। সঞ্চারী চাকরি করে সেই খবরটা জয়দীপ পেয়ে গেছে। যতটা সম্ভব তারা তাকে আদালতে ছুটিয়ে ছুটিয়ে নাজেহাল করতে চায়। তাছাড়া মামলার খরচও রয়েছে। এক একটা শুনানির দিন পড়া মানে টাকা শ্রাদ্ধ। জয়দীপ জানে অমরনাথরা সঞ্চারীর নামে যে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন সেই টাকা আগেভাগে ভাঙিয়ে সে নিশ্চয়ই কেস লড়বে না। তাকে চূড়ান্ত হয়রানি করা যাবে, এতেই হয়তো জয়দীপ খুশি। এটা মানতেই হবে সঞ্চারীর বড় ভরসা শিবশঙ্কর হালদার। স্ট্যাম্প কাগজ কেনা বা আদালতের ছোটখাটো খরচ বাদ দিলে নিজের ফিটি কিছুই তিনি নেননি। মানুষটা বেশিরভাগ উকিল টুকিলের মতো চশমখোর চামার নন। তার মধ্যে মায়া, দয়া, করুণা যথেষ্ট পরিমাণেই রয়েছে। বহু গরিবের কেস তিনি বিনা পয়সায় লড়েন। যা ন্যায়সঙ্গত মনে হয় তার জন্য যুদ্ধ চালাতে গিয়ে ভাবেন না তার আর্থিক কতটা লোকসান হলো। এই যে আশ্বাসের মেয়েদের জন্য মাঝে মাঝেই তাকে কোর্টে দাঁড়াতে হয়, এজন্য কটা পয়সাই বা নেন। বলেন, আমার টাকার অভাব নেই, দুঃখী মেয়েগুলোর জন্য এটুকু যদি না করলাম তাহলে মানুষ বলে নিজের পরিচয় দেব কি করে? সঞ্চারীর প্রতি তার অপার সমবেদনা। তিনি তো তাকে নতুন দেখছেন না। দিনের পর দিন মেয়েটার ওপর কত ঝড়ই না বয়ে গেছে। এই কেসটা বাড়তি একটা উৎপাত। তিনি বলেছেন, আমার টাকা পয়সার জন্য তুমি ভেবো না। মামলার খবর শুনে অমরনাথরা যেচে টাকা দিতে চেয়েছেন। সঞ্চারী নেয়নি, বলেছে দরকার হলে নেব। পরপর কয়েকদিন শুনানির পর অমরনাথের অসুস্থতা হঠাৎ অনেকখানি বেড়ে যায়। এদিকে তিনি এবং প্রতিমা যে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে টাকা লিখে দিয়েছেন সেটা দেখাবার পরও জয়দীপের লয়ার সন্তুষ্ট নন। তিনি অর্থাৎ আনন্দমোহন চাকলাদার অমরনাথদের আদালতে হাজির করতে চান। বিচারকের সামনে দাঁড়িয়ে হলফনামা পড়ে বলতে হবে সত্যি সত্যি তারা টাকাটা দিয়েছেন। তাদের পক্ষে কোর্টে আসা যে সম্ভব নয় সেজন্য মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন শিবশঙ্কর। শুধু তাই না, এই কেসে তিনি জয়দীপকে ব্যাঙ্গালোর থেকে টেনে আনতে চেয়েছেন। কিন্তু কোর্টে দাঁড়ালে সে যে কত বড় বজ্জাত আর লম্পট সেটা জেরায় জেরায় নতুন করে প্রমাণ করে দেবেন তিনি। জয়দীপের জিভ বার করে ছাড়বেন। সেই ভয় ব্যাঙ্গালোর থেকে সেও মেডিকেল সার্টিফিকেট পাঠিয়েছে। মামলাটা আপাতত এই পর্যায়ে এসে পৌঁছেছে। এদিকে যা আশঙ্কা করা গিয়েছিল তাই ঘটেছে। নানা কাগজের আইন আদালত বিভাগে কেসের সবিস্তার প্রতিবেদন বেরুতে লাগল। প্রতিটি প্রতিবেদনের শিরোনাম প্রায় এক। প্রাক্তন শ্বশুর শাশুড়িকে প্রতারণা করে এক মহিলার বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ। শুধু খবরের কাগজেই না, দু একটা বাংলা টিভি চ্যানেলেও সংবাদ পাঠকরা খবরটা শুনিয়ে দিল। আগে অল্প লোকই জানত। মিডিয়ার প্রচারের কারণে লক্ষ লক্ষ মানুষ জেনে গেল। সঞ্চারীদের হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের তার সম্পর্কের ভালো ধারণা ছিল। সবাই তাকে পছন্দ করত। বিবাহ বিচ্ছেদের পর তার প্রতি সকলেরই ছিল অফুরান সহানুভূতি। কিন্তু কেসের খবরটা জানাজানি হবার পর আজকাল এখানকার মানুষজন তার দিকে বাঁকা চোখে তাকায়। দূর থেকে টুকরো টুকরো কটু মন্তব্য ছুড়ে দেয়, তাতে তার কান লাল হয়ে ওঠে। এরই মধ্যে একদিন সঞ্চারীদের পাশের ফ্ল্যাটের সুকুমার সান্যাল অনেক রাত্রিরে হাউজিং কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়েছিলেন। সুকুমার তার বাবার বন্ধু, তাদের পরিবারের একজন সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। বয়স 65-66। এতটা বয়স হয়েছে কিন্তু শরীরে মেদ জমেনি। পাতলা ছিপছিপে চেহারা, মাঝারি হাইট, চুল ধবধবে সাদা, পরনে পাজামা পাঞ্জাবি, চোখে পুরু লেন্সের চশমা। মুখের দিকে এক লহমা তাকালেই টের পাওয়া যায় মানুষটি স্নেহপ্রবণ। সঞ্চারীর বাবার মৃত্যুর পর তিনি যতখানি পেরেছেন
তাদের আগলে আগলে রাখতে চেষ্টা করেছেন। খুব বড় একটা চাকরি করতেন না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছোটখাটো একজন অফিসার হয়ে রিটায়ার করেছেন। পেনশন তেমন একটা পান না। স্ত্রী এবং তিনি, এই দুজনকে নিয়ে তার সংক্ষিপ্ত সংসার। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। রিটায়ারমেন্টের সময় প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির যে টাকা পেয়েছিলেন তা পোস্ট অফিসে রেখেছেন। সেখান থেকে যে ইন্টারেস্ট পান তার সঙ্গে পেনশন মিলিয়ে মোটামুটি চলে যায়। যতদিন সঞ্চারী বেকার ছিল তার একটা চাকরির জন্য কম চেষ্টা, কম ছোটাছুটি করেননি সুকুমার। কিন্তু সামান্য একজন রিটায়ার্ড অফিসারের পক্ষে কিছুই করে ওঠা সম্ভব হয়নি। তবে যেটুকু পেরেছেন টাকা পয়সা দিয়ে গোপনে সঞ্চারীকে সাহায্য করেছেন। অফিস থেকে ফিরে আসছিল সঞ্চারী। অটো থেকে নেমে আবাসনের বাইরে সুকুমারকে দেখে রীতিমতো অবাক সে। সন্ধ্যের পর পারতপক্ষে তিনি বাড়ির বাইরে বেরোন না। জিজ্ঞেস করেছে, সুকুমার কাকা, এত রাত্রিরে আপনি এখানে? সুকুমার বলেছেন, তোর জন্যই অপেক্ষা করছি। বিস্ময়টা লহমায় অনেকখানি বেড়ে গেছে। সঞ্চারী বলেছে, তা রাস্তায় কেন? আমাদের ফ্ল্যাটে গেলেই তো পারতেন, নইলে আপনাদের ওখানে ডাকলে চলে যেতাম। অসুবিধা ছিল, তোদের ওখানে গেলে কি তোকে তোদের ফ্ল্যাট থেকে আমাদের ফ্ল্যাটে ডেকে আনলে তোর মা জানতে পারতেন। সেটা আমি চাইনি। আয় আমার সঙ্গে। সঞ্চারী কোনো প্রশ্ন করেনি। সুকুমারের পিছু পিছু তাদের ব্লকে চলে এসেছে। দোতলায় উঠতে উঠতে ল্যান্ডিংয়ের কাছে এসে হাত নেড়ে তাকে থামিয়ে দিয়েছেন সুকুমার। নিজে কয়েক ধাপ উপরে উঠে দেখে নিয়েছেন সঞ্চারীদের ফ্ল্যাটের দরজাটা কোনো কারণে খোলা আছে কিনা। খোলা থাকলে রত্নময়ীর চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা। না, দরজাটা বন্ধ। নিশ্চিত হয়ে ফের সঞ্চারীকে ওপরে ওঠার জন্য ইশারা করেছেন। সঞ্চারীদের মুখোমুখি ফ্ল্যাটটাই সুকুমারদের। ডোরবেল বাজাতেই তাঁর স্ত্রী নিরুপমা, যাকে সে কাকিমা বলে, দরজা খুলে দিয়েছিলেন। নিরুপমার বয়স 60-এর কাছাকাছি। শরীরে বয়সের কিছু ভার পড়লেও এখনও তিনি যথেষ্ট সুন্দরী। টকটকে রং, প্রচুর চুল, তার বেশিরভাগটাই এখনো কালো। পাতলা ফুরফুরে নাক, ছোট্ট কপালের মাঝখানে সিঁদুরের বড় টিপ, চোখে সরু প্রেমের চশমা, পরনে লাল পাড় টাঙ্গাইল শাড়ি, হালকা রঙের জমি, মসৃণ গোল হাতে শাঁখা এবং দুগাছা করে চুড়ি, গলায় লকেটওয়ালা সোনার চেন, নাকে লাল পাথর বসানো নাকছাবি। তিনিও সঞ্চারীকে যথেষ্ট স্নেহ করেন। সুকুমার সঞ্চারীকে নিয়ে ড্রয়িং রুমে বসিয়েছেন। নিজে তার মুখোমুখি বসেছেন। নিরুপমা কাছেই দাঁড়িয়েছিলেন। বলেছেন, কি খাবি বল? সঞ্চারী বলেছে, এখন আমি কিচ্ছু খাবো না। সারা গায়ে রাস্তার ধুলো ধোঁয়া লেগে আছে, গা ঘিন ঘিন করছে। আমাদের ফ্ল্যাটে গিয়ে চান করে একেবারে রাতের খাবার খেয়ে নেব। অন্তত একটু চা খা। তোমাকে ব্যস্ত হতে হবে না, বসো। অগত্যা বসতেই হয় নিরুপমাকে। সঞ্চারী এবার সুকুমারের দিকে তাকায়। রাস্তা থেকে যখন ধরে এনেছেন তখন নিশ্চয়ই জরুরি কোনো ব্যাপার আছে, তাই না? সুকুমার বলেছেন, আছে, বলছি শোন। তোর এগেনস্টে টাকা পয়সা নিয়ে যে কেসটা শুরু হয়েছে আমাদের কমপ্লেক্সে, তাই নিয়ে খুব রিয়াকশন হয়েছে। সঞ্চারী বলেছে, জানি, আমার কানেও নোংরা কমেন্ট এসেছে। কাগজে নানান রকম খবর বেরোচ্ছে, টিভি চ্যানেলগুলো ঝাঁপিয়ে পড়েছে। এসব দেখতে দেখতে আর শুনতে শুনতে তোর কাকিমা আর আমার মন ভীষণ খারাপ হয়ে গেছে। সমস্ত কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি সবাইকে বলছি সঞ্চারী লোভী নয়, তাকে আমি ছোটবেলা থেকে দেখছি, তোমরাও দেখছো। ও আমাদেরই মেয়ে। শি ইজ অ্যান অনেস্ট গার্ল। তোমরা এভাবে স্ক্যান্ডাল ছড়িও না। কিন্তু কেউ আমার কথা শুনছে না। আসল ব্যাপারটা আমাকে বলবি? নিশ্চয়ই। কোন পরিস্থিতিতে অমরনাথরা লক্ষ লক্ষ টাকা তাকে লিখে দিয়েছেন সব জানিয়ে সঞ্চারী বলেছে, বিশ্বাস করুন কাকু, এর থেকে একটি পয়সাও আমি নেব না। সুকুমার বলেছেন, তুই আমাকে বাঁচালি। ছোটবেলা থেকে যে মেয়েকে ভালো সৎ দেখে আসছি,
হঠাৎ যদি তার সম্বন্ধে গোলমেলে খবর পাই, কি যে কষ্ট হয়। আমি তোর প্রত্যেকটা কথা বিশ্বাস করছি। সারাদিন যথেষ্ট ধকল গেছে, যা চান করে খেয়ে শুয়ে পড়। একটু থেমে বলেছেন, ফের ওরা তোর সম্বন্ধে কিছু বলুক, মুখের মতো জবাব দেব, কারোকে ছাড়ব না। সুকুমার এবং নিরুপমা তাকে যে কত ভালোবাসেন, তার দুর্নামে কত দুঃখ যে পান, সেটা নতুন করে অনুভব করেছে সঞ্চারী। বিপদের দিনে দুটি সহৃদয় মানুষকে সে পাশে পেয়েছে। দু চোখ শিরশির করতে থাকে তার। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভারী গলায় বলেছে, কাকু কাকিমা, যাচ্ছি। মামলা হওয়ায় রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন রত্নময়ী। হাওয়া কোন দিকে বইছে সেটা বোঝার জন্য প্রায় রোজই খোঁজ খবর নেন। সকালের দিকে সঞ্চারীর অফিসে যাওয়ার তাড়া থাকে, তখন কথা বলার সময় পাওয়া যায় না। রাত্রিরে সে ফিরে এলে খাবার টেবিলে বসে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেন রত্নময়ী। কেসটা কিরকম মনে হচ্ছে? সঞ্চারী জিজ্ঞেস করে, কিরকম বলতে? জিততে পারবি? সেটা আগে ভাগে কি করে বলবো? আমি কি জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করতে পারবো? রত্নময়ী বলেন, তুই না হয় না বলতে পারলি, শিবশঙ্কর বাবু তো পাকা উকিল, সারা জীবন কেস করে করে চুল পাকিয়ে ফেলল, তিনি নিশ্চয়ই কিছু আঁচ করতে পারছেন। শিবশঙ্কর যে তাকে পুরোপুরি ভরসা দিয়েছেন এই মামলায় তার জেতাটা যে 100% সুনিশ্চিত, সেটা আর মাকে জানায় না সঞ্চারী। জানালে রত্নময়ী নেচে উঠবেন। 30 লাখ টাকা কি একটা দুটো পয়সা? সে বলে, এ নিয়ে শিবশঙ্কর বাবুকে আমি কিছু জিজ্ঞেস করিনি, উনিও নিজে থেকে কিছু বলেননি। রত্নময়ী বলেন, কি অদ্ভুত মেয়ে রে তুই। অদ্ভুত তার মানে? শিবশঙ্কর বাবু না বলুন, মামলাটা তো তোর, কি ফল হবে জানতে চাইবি না? উনি তা পছন্দ করেন না। সে কি? শিবশঙ্কর বাবু বলেন, আমার হাতে যখন কেসটা তুলে দিয়েছ, তখন এই নিয়ে মাথা ঘামিও না, রায় যেদিন বেরুবে সেদিন জানতে পারবে। কিছুক্ষণ চুপ করে থাকেন রত্নময়ী, তারপর বলেন, অমরনাথ বাবুরা তো আলাদাভাবে লিখে দিয়েছেন, টাকাটা তারা সজ্ঞানে তোকে দিয়েছেন। কোর্টে সেই লেখাটা নিশ্চয়ই শিবশঙ্কর বাবু দেখিয়েছেন। সঞ্চারী বলে, হ্যাঁ, তাতেও যদি কাজ না হয়, যত কষ্টই হোক, ওরা আদালতে গিয়ে জজকে নিজেরাই সব তো বলবেন। দরকার হলে হয়তো তাই করবেন। রত্নময়ীর চোখে মুখে আলোর ঝলক খেলে যায়। বলেন, কেসটা তুই যে জিতে যাবি আমার তাতে এতটুকু সন্দেহ নেই। ওহ, কতগুলো টাকা, কত বছর ধরে কষ্ট করছি, ভগবান বোধহয় এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকাতে চলেছেন। সঞ্চারী উত্তর দেয় না। রত্নময়ীর মনোভাবটা তার কাছে খুবই স্পষ্ট। মা স্বপ্ন দেখতে শুরু করেছেন, মামলা জিতলে সঞ্চারী বিশাল অর্থের মালিক হবে, ফলে তাদের সংসারের হাল রাতারাতি পাল্টে যাবে। কিন্তু তিনি তো জানেন না, ওই 30 লাখের একটা পয়সাও ছোঁবে না সঞ্চারী। ব্যাংকে যেমন পড়ে আছে তেমনি পড়ে থাকবে। কিন্তু এসব কথা মাকে মুখ ফুটে বলা যায় না, বললে এত বড় স্বপ্নভঙ্গ তিনি কিছুতেই মেনে নিতে পারবেন না, একেবারে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ছাড়বেন। রীতিমতো আইন মেনে অমরনাথরা কয়েক লাখ টাকা সঞ্চারীর নামে লিখে দিয়েছেন। কিন্তু মামলাটা শুরু হবার পর মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাতে মনে হয় এর চেয়ে বড় ক্রাইম স্বাধীন ভারতবর্ষে আর কখনো হয়নি। 2-4 দিন পর পরই এই নিয়ে তারা খুঁচিয়ে চলেছে। শেয়ার মার্কেটের এক দালাল কয়েকশো কোটি টাকা লোপাট করে দিয়েছে। স্ট্যাম্প জাল করে কয়েক হাজার কোটি সরিয়েছে আরেকজন ক্রিমিনাল। এক মন্ত্রীর ঘাড়ের ওপর পশু খাদ্যের 500 কোটিরও বেশি টাকা লোপাট করার অভিযোগ। তবু বুক ফুলিয়ে রাজ্যপাট চালিয়ে যাচ্ছে বিপুল বিক্রমে। এ ধরনের মহাপুরুষদের সংখ্যা হাজারে হাজারে। কিন্তু মাত্র কয়েক লাখ টাকা, যা সঞ্চারী চুরিও করেনি বা ধোঁকা দিয়ে ঠকিয়েও নেয়নি, তবু মিডিয়া তাকে ছিঁড়ে খাচ্ছে। এর পেছনে কারা আছে, কারা টিভি চ্যানেল আর খবরের কাগজগুলোকে একটানা উস্কানি দিচ্ছে, বুঝতে অসুবিধে হয় না। এরা জয়দীপদের আত্মীয় স্বজন, বিশেষ করে
তারাপদ। সেই আসল খলনায়ক। ঈর্ষা যে মানুষকে কতটা নিচে নামাতে পারে, এই লোকটা হলো তার সবচেয়ে জঘন্য নমুনা। নিজে কোনোদিনই অমরনাথদের একটা কানাকড়িও পাবে না, কিন্তু অনাত্মীয় একটি মেয়ে অমরনাথদের একসময় ছেলের বউ উড়ে এসে জুড়ে বসে এতগুলো টাকা পেয়ে যাবে, সেই হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে। নিজেরা না পায় না পাবে, কিন্তু অন্য কেউ পাবে, এটা একেবারেই সহ্য হচ্ছে না। মিডিয়া অনবরত শেল তো হানছেই, সেই সঙ্গে ঝাঁকে ঝাঁকে বেনামা চিঠি। প্রতি চিঠিতেই থাকছে হারামজাদি, বেজন্মা, জুয়াচোর, বজ্জাত, ঠগ ইত্যাদি বাছা বাছা সব বিশেষণ। সঞ্চারী একেবারে দিশেহারা হয়ে পড়েছে। আড়াল থেকে মারণাস্ত্র ছুড়লে তা ঠেকাবার কৌশল তার জানা নেই। উৎকণ্ঠায় তার দম বন্ধ হয়ে আসতে থাকে। মনে হয় কেউ যেন বায়ুশূন্য কোনো সুড়ঙ্গের ভেতর তাকে ঢুকিয়ে দিয়ে সেটার মুখ আটকে দিয়েছে। উদ্ভ্রান্তের মতো সে ছুটে গিয়েছিল শিবশঙ্করের কাছে। পাশের ফ্ল্যাটের সুকুমার জেঠুকেও চিঠির কথা জানিয়েছে। দুজনেই ঠান্ডা মাথার মানুষ, অত্যন্ত বিচক্ষণ। তারা বলেছেন, ইগনোর ইট, টেনশন নেবার দরকার নেই, গায়ের জ্বালায় এসব করছে। যেখানে কিছুই পাওয়ার আশা নেই, বেনামি চিঠি লেখার এত এনার্জি বেশি দিন থাকবে না। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।